উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখা মাত্রই গণধোলাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারই এলাকার জনগণ। গতকাল সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সভাস্থল ভাঙচুর সহ এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা দিয়ে পদত্যাগের দাবি তুলেছে আন্দোলনকারীরা। এ সময় ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে, এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দৈনিক যুগান্তর ভয়াবহ একটা খবর দিচ্ছে। সেই খবরটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার একটা খবর, এবং এই খবরটা কোনো বেসরকারি সংস্থা কিংবা কোনো পত্রিকার মন গড়া কোনো খবর নয়, সরকারি সংস্থার বলা তথ্য থেকে যুগান্তর এই খবরটা দিচ্ছে। এই আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। তিনি যদি হন বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমান, তাহলে তিনি পারবেন। তিনি ভোটার না হয়েও, তারেক রহমান এখনো পর্যন্ত ভোটার না হয়েও তিনি হতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াতে চাচ্ছি না, চলুন কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ শুনে আসি। দর্শক, আজকে দৈনিক প্রথম আলো, বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, তারা যখন একটা জরিপ করে বলছে যে 54% মানুষ বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট, তখন অন্য একটি বড় গণমাধ্যম দৈনিক যুগান্তর ভয়াবহ একটা খবর দিচ্ছে। সেই খবরটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার একটা খবর, এবং এই খবরটা কোনো বেসরকারি সংস্থা কিংবা কোনো পত্রিকার মন গড়া কোনো খবর নয়, সরকারি সংস্থার বলা তথ্য থেকে যুগান্তর এই খবরটা দিচ্ছে। এই খবরটার মূল ভিত্তি হচ্ছে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যা মামলা হয়েছে, সেই মামলার 56% মামলার ক্ষেত্রেই পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি। 90% ক্ষেত্রেই দেখা গেছে ভুয়া আসামি, ভুয়া মামলা। এটা বাংলাদেশের জন্য যে কত বড় লজ্জার একটা ঘটনা, আমার মনে হয় যে শুধুমাত্র এটা সরকারের দায় দিয়ে কোনো লাভ নেই। এই কাজগুলো যারা করেছে, যে সকল রাজনৈতিক দল কিংবা বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলো যারা করেছে, মিথ্যা মামলা দায়ের করেছে, সেই দায়ের করার ফলে সরকারকে যেমন কলঙ্কিত করেছে, তেমনি জুলাই আন্দোলনকে কলঙ্কিত করেছে, ভুলণ্ঠিত করেছে। কি বলছে যুগান্তর? এই লোমহর্ষক তথ্য যুগান্তর যে বের করে আনলো, ভেতরে কি কি আছে চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। যুগান্তরের অসাধারণ একটা রিপোর্টের কথা। এই রিপোর্টটা বাংলাদেশের জন্য সুখের রিপোর্ট নয়, এই রিপোর্টটা বাংলাদেশের এবং বাংলাদেশের বাঙালি জাতি হিসেবে আমাদের খুবই লজ্জার একটা রিপোর্ট। কিন্তু এই রিপোর্টের দায় কি কোনোভাবেই আপনি সরকারের উপরে চাপাতে পারবেন? কোনোভাবেই না। সরকারের বহু সমালোচনা আমরাও করি, সরকারের সমালোচনা আপনি হয়তো আমাদেরকে ফলো করলে পূর্বতন ভিডিওতেই আপনারা সরকারের অনেক সমালোচনা পাবেন। কিন্তু এই ক্ষেত্রে যুগান্তর যেটা বলছে যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যে মামলা হয়েছে তার বেশিরভাগ মামলাই ভুয়া মামলা। এই মামলা কি ডক্টর ইউনূস করতে গিয়েছেন? এই মামলা কি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি করতে গেছেন? তারা তো করতে যাননি। তাহলে কারা করেছেন এগুলো? কাদের স্বার্থসিদ্ধির জন্য এগুলো করা হয়েছে? কাদেরকে বিপদে ফেলার জন্য এগুলো করা হয়েছে? কিংবা কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এগুলো করা হয়েছে? শুধুই কি টাকা কামানোর মেশিন বানানোর চিন্তা ছিল তাদের জুলাইকে? কি বলছে যুগান্তর? যুগান্তরের শিরোনামে ভয়াবহ সেই ব্যাপারটা উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে, জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ, প্রমাণ মেলেনি 56% মামলার। আর কিছু বলার প্রয়োজন রয়েছে? যদি আমরা ভেতরে ঢুকি তাহলে দেখতে পাবো ভয়াবহ কাণ্ড। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলায় গুরুতর আহত দাবি করে ঢাকার আদালতে একটি হত্যা চেষ্টার মামলা করেন মোহাম্মদ আব্দুল আজিজ। মামলায় 250 ব্যক্তিকে আসামি করা হয়। তবে তদন্তে নেমে মামলার বাদীর অস্তিত্ব এবং সাক্ষীদের খুঁজে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেকেই কখনোই ঢাকাতেই আসেননি। শুধু কথিত বাদী আব্দুল আজিজই নন, আদালতে দায়ের করা সিআর কমপ্লেইন্ট রেজিস্টার মামলার অনেক বাদী ও সাক্ষী ভুয়া। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না তদন্ত সংস্থা। ফলে তদন্ত শেষে এইসব মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাইনাল রিপোর্ট দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পিবিআইয়ের তদন্ত করা মামলাগুলোর মধ্যে 56 ভাগের ভাগ্যে এমনটাই জুটেছে, অর্থাৎ 56 ভাগ মামলা সম্পূর্ণ ভুয়া। এখন পর্যন্ত পিবিআইয়ের এই যে উঠে আসা এসব মামলার মধ্যে কিছু কিছু বাদীর নিজেরও তাদের অভিযোগ প্রত্যাহার করার ঘটনা ঘটেছে, অর্থাৎ বাদী নিজেই পরবর্তীতে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া তদন্ত শেষ হওয়ার পর পিবিআই যে 44 ভাগ মামলার চার্জশিট দিয়েছে, সেখানেও আর একটা ভয়াবহ তথ্য, সেসবের বেশিরভাগ আসামিরা ভুয়া।
44 ভাগ যে মানে মামলার চার্জশিট দিয়েছেন পিবিআই, সেই 44 ভাগ মামলা, বাকি 44 ভাগ মামলার বেশিরভাগ আসামি ভুয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য, অর্থাৎ পিবিআই এই তথ্য নিশ্চিত করেছে যুগান্তরকে। জুলাই রক্তাক্ত দিনগুলোর ঘটনা নিয়ে মামলার তদন্তের এই হলে কেন এই হাল কেন, এমন প্রশ্নে পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ মোস্তফা কামাল তিনি যুগান্তরকে বলেছেন, মামলাগুলোই শত শত লোককে আসামি করা হয়েছে। ঘটনা ঢাকার, অথচ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জেলার লোকজনকে ঢাকার মামলায় আসামি করা হয়েছে, যারা কখনো ঢাকার মুখও দেখেননি। তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলের সেটা মামলার তদন্তের বিষয় নয়। যদি সম্পৃক্ততা না থাকে তাহলে কেন কাউকে আসামি করা হবে? আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে সাধারণ ও নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। কিছু মামলা প্রত্যাহার হয়েছে, কিছু মিথ্যা মামলাও আছে। তদন্তে যা পাওয়া যাবে সেটাই দেব, মন্তব্য তার, অর্থাৎ তদন্তে যা আসবে সেটাই তিনি আদালতকে জানাবেন, এমন মন্তব্য করেছেন। অসাধারণ একটা মন্তব্য করেছেন। পুলিশ ডিপার্টমেন্টে এরকম স্মার্ট এবং একেবারে সরাসরি কথা বলা মানুষ, পুলিশ অফিসার খুবই দরকার, যারা সত্য স্বীকার করতে এতটুকু দ্বিধা করবেন না। এদিকে নিরপরাধ মানুষকে মামলায় ঢুকিয়ে হয়রানি করা হলে এর জন্য আইনি সুরক্ষা আছে বলেও জানিয়েছেন আইনজ্ঞরা। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তিনি বলেছেন, যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি সত্যিই সেটা নেওয়া হয় তাহলে মিথ্যা মামলা এ দেশে আর কখনো হবে না। সেটা নিতে হবে, ফলাও করে প্রচার করতে হবে এবং তাদেরকে শ্রীঘরে ঢোকাতে হবে, রিমান্ডে নিতে হবে। তাদের পেছনে কারা কি উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছিল, কারা মদত দিয়েছে, কারা তাদের গডফাদার, এগুলো বের করে সেই গডফাদারদের পর্যন্ত জেলে ভরলে আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা বন্ধ হবে। পিবিআই সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় করা 192টি সিআর মামলার তদন্তের প্রায় শেষ। এর মধ্যে হত্যা মামলা 29টি, অন্য ধারার মামলা 163টি, যার মধ্যে তারা বলেছে যে 56% মামলা ভুয়া, বাকি 44% মামলার বেশিরভাগ আসামি ভুয়া। শুধুমাত্র আদালতে করা এই মামলাগুলোর এই অবস্থা। তাহলে আপনি চিন্তা করেন যে সারা দেশে জুলাইয়ের এই ইস্যুটাকে কেন্দ্র করে থানাগুলোতে গণহারে যে গণমামলা দেওয়া হয়েছে, হাজার হাজার যে মামলা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মামলায় 200, 400, 500, 600 করে আসামি করা হয়েছে, সেই মামলাগুলোর কি অবস্থা? এবং মামলাবাজির ব্যাপারটা আমাদের আইন উপদেষ্টা নিজে স্বীকার করেছেন। তিনি স্বীকার করে বলেছিলেন যে বর্তমান সরকারের সবথেকে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা এবং এই মামলাবাজি, মামলার ব্যবসা বন্ধ করতে না পারা। মামলার ব্যবসার কথা আইন উপদেষ্টা স্বয়ং স্বীকার করেছিলেন। তাহলে সরকারের তো উচিত হবে এখন, নাকি সরকার দুই হাত পা মানে গুটিয়ে বসে থাকবে? বসে থাকার সময় নেই, সময় অনেক গড়িয়েছে, বেলা অনেক গড়িয়েছে। এখন সরকারকে পদক্ষেপ নিতে হবে। যারা এই মামলাবাজির ব্যবসা করেছে, যারা টাকার বিনিময়ে মানে আসামি, মানে টাকার জন্য আসামি করেছে, টাকার বিনিময়ে আসামি থেকে নাম কেটে দিয়েছে কিংবা প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে যে টাকা ইনকাম করেছে, টাকা ইনকামের যে মেশিন বানানো হয়েছিল জুলাইকে, এই কাজগুলো সারা দেশে যারা করেছে তারা নিশ্চিত প্রফেসর ইউনূস সরকারের কেউ নন। তাহলে তারা কারা? তারা নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো না কোনোভাবে জুলাইকে কাজে লাগিয়ে কামিয়ে নিতে চেয়েছেন। এই কামিয়ে নিতে যারা চেয়েছে তারা কি জুলাইকে ছোট করলো না? তারা কি জুলাইকে কলঙ্কিত করলো না? তো জুলাই দিয়ে যদি আপনি ব্যবসায় করেন, জুলাই দিয়ে যদি মানে আপনি টাকা কামানোর মেশিন তৈরি করেন, তাহলে এই জুলাইয়ের কি খুব বেশি দরকার ছিল? আমার মনে হয় যে এখানে এসে কবি নীরব হয়ে যাবে। এই ব্যাপারে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত যে পিবিআইয়ের তদন্তে যে 56% মামলা ভুয়া মামলা উঠে এসেছে, এই ভুয়া মামলা যারা করেছে এবং সারা দেশে প্রত্যেকটা থানায় যে হাজার হাজার মামলা হয়েছে, সেই হাজার হাজার ভুয়া মামলা যারা করেছে তাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে পারলেই আমার মনে হয় যে এই সরকারের যত ব্যর্থতা রয়েছে সব ব্যর্থতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। রাজনীতিতে সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এখন আর কে জিতবে, কে হারবে শুধু এটুকুতে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা আরো মৌলিক, আরো অস্বস্তিকর। যে ব্যক্তি নিজেই এখনো এই দেশের একজন বৈধ ভোটার নন, তিনি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? তার দলই বা কিভাবে জনগণকে ভোটের রাজনীতির কথা শোনায় যখন তাদের শীর্ষ নেতৃত্ব নিজেই ভোটাধিকারভুক্ত নন? এই প্রশ্নের কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের ভোটার না হওয়া কোনো হঠাৎ সৃষ্টি হওয়া ঘটনা নয়, এটি 1 দশকেরও বেশি সময় ধরে চলমান একটি বাস্তবতা। কিন্তু সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। রাজনীতির মাঠ এখন কার্যত ফাঁকা, সম্পূর্ণই ফাঁকা বলতে পারেন। নির্বাচন সামনে, অন্তত সরকার বলছে এমন একটি সময়ে এসে তারেক রহমানের ভোটার না থাকার বিষয়টি আর ব্যক্তিগত প্রশাসনিক সীমাবদ্ধতা নয়, এটি সরাসরি একটি রাজনৈতিক সংকট। সরকার একদিকে বারবার বলে যাচ্ছে তারেক রহমান চাইলে ট্রাভেল পাস পেয়ে যাবেন, একদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন, চাইলে তিনি ভোটার হতে পারবেন। আবার এই সরকার নিয়ম করে দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি এখনো বাংলাদেশের ভোটার নন, তার বৈধ পাসপোর্ট নেই, তিনি আবেদনও করছেন না। এই দ্বৈত ভাষ্য আসলে কোনো মানবিকতা বা সদিচ্ছার প্রকাশ হতে পারে না। রাজনৈতিক ঘটনা তো নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক ফাঁদ। সরকার দেখাতে চাইছে বাধা তারা দিচ্ছে না, বাধা তৈরি করছেন তারেক রহমান নিজেই, অর্থাৎ তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন না, মানে নির্বাচনেও আসতে চাইছেন না।
এই বয়ানটাই জনমনে ঢোকানো হচ্ছে। ইউনূস সরকার খুব চমৎকারভাবে এটি জনমনে ঢুকিয়ে দিয়েছে। তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে, অনেক বছর ধরে তিনি বাইরে। হয়তো তার মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দেশের 3 বাহিনীর প্রধান উপদেষ্টা, একের পর এক উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছেন। এমনকি লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও দেশে এসেছেন। এই তালিকায় একটি নাম নেই, কেবল তারেক রহমান, তার নাম নেই। তিনি নিজেই জানাচ্ছেন যে তিনি ফিরতে পারছেন না। সরকার বলছে তারা তার ফেরায় বাধা দেবে না। এই টানাপোড়েনের রাজনীতিটা খুব নির্মম। একদিকে অসুস্থ মা, অন্যদিকে অনিশ্চিত রাজনীতি, আর মাঝখানে এক নেতা যাকে ঘিরে গোটা দলের ভবিষ্যৎ ঝুলে আছে। এই পরিস্থিতিতে এসে প্রশ্ন উঠছে যে তারেক রহমান আদৌ এই নির্বাচনে অংশ নিতে চান কি চান না। অংশ নিতে চাইলে তাকে প্রথমেই দেশে ফিরতে হবে, ভোটার হতে হবে। বাস্তবতা বলছে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া প্রায় অসম্ভব। কমিশনের ফুল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত, আদালতের ডিক্লারেশন, সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল। আরপিও তাই বলছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ফেরার যে কথাবার্তা শোনা যাচ্ছিল তার সময়ের হিসাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ডিসেম্বরের এখন তো প্রায় দ্বিতীয় সপ্তাহ চলে। একদিন এদিক ওদিক হলেই পুরো ঘটনাটা বন্ধ হয়ে যাবে, মানে এই তার ভোটার হওয়ার ব্যাপারটা। প্রশ্ন আরো আছে, বিএনপি কি আদৌ তারেক রহমানকে নিয়ে নির্বাচনের পথে হাঁটছে, নাকি তাকে বাদ দিয়ে একটি ম্যানেজ ট্রানজিশনের দিকে দলকে ঠেলে দেওয়া হচ্ছে? অতীতের স্মৃতি খুব স্বস্তিদায়ক নয়। 2018 সালে তারেক রহমানকে বাইরে রেখেই বিএনপি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট গঠন করেছিল। তখনও একই প্রশ্ন উঠেছিল যে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন। বিদেশিরা এই প্রশ্ন করেছিল বিএনপিকে। বিএনপি কোনো পরিষ্কার সদুত্তর দিতে পারেনি। ফলাফল ছিল রাজনৈতিক বিপর্যয়, সাংগঠনিক ভাঙন, কর্মীদের হতাশা এবং শেষ পর্যন্ত দলের আরো সংকোচন। সে সময় তো আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে পার পাওয়া গেছে। এবার কার উপর দোষ চাপাবে বিএনপি? সে সময় বলেছে আওয়ামী লীগ নির্বাচন রিগ করেছে, আওয়ামী লীগ নিজে জিতেছে, আওয়ামী লীগ হারিয়ে দিয়েছে, রাতের ভোট হয়েছে। কিন্তু এইবার যদি তারেক রহমানকে ছাড়া নির্বাচনে যায় এবং একই ধরনের ফলাফল হয়, এবার কার উপর দোষ চাপাবে? এবার প্রেক্ষাপট তো আরো ভয়ঙ্কর। আওয়ামী লীগ নিষিদ্ধ, রাজনীতির কেন্দ্রে এখন বিএনপি, জামায়াত, ধর্মভিত্তিক দল, নতুন ছাত্র নেতৃত্বের দল। জুলাই আগস্টের থানা এবং কারাগার লুটের অস্ত্র এখন পুরোপুরি উদ্ধার হয়নি, এমন অভিযোগ সব জায়গায় আপনারা শুনতে পাবেন। এই অস্ত্র যদি রাজনীতির মাঠে সক্রিয় থাকে তবে ভোটের দিন ব্যালট নয়, পেশি শক্তি বাস্তব ক্ষমতার নিয়ামক হয়ে উঠবে। এই বাস্তবতায় বিএনপি, জামায়াত বা ধর্মভিত্তিক শক্তির কাছে কতটা নিরাপদ সেটাও বড় প্রশ্ন। তার উপর আছে আরপিও সংশোধনের বিষয়টি। মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম একসময় বিএনপির দাবিতেই কঠোর করা হয়েছিল। কয়েকদিন আগে তারা ভেবেছিল যে তারেক জিয়া যাবেন, শেখ হাসিনা তো আসতে পারবেন না, বা শেখ হাসিনার দলের অনেক নেতাই আসতে পারবেন না যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে বা নির্বাচনের সুযোগ দেওয়া হয়। কিন্তু আজ তারা সেই ফাঁদে নিজেই পড়েছে। আজ সেই নিয়মই বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান দেশে না ফিরতে পারলে তিনি প্রার্থী হতে পারবেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন যে তার নির্বাচন করা নিয়ে চরম অনিশ্চয়তা। অর্থাৎ দলটির 2 প্রধান মুখী হয়তো নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে। এই শূন্যতা পূরণ করবে কে? এখানেই আসে বিকল্প নেতৃত্বের প্রশ্ন। ডাক্তার জুবাইদা রহমানের নাম ইতিমধ্যে আলোচনায়। তিনি শিক্ষিত, পরিচ্ছন্ন ইমেজের মানুষ, জিয়া পরিবারের সদস্য, আবার সরাসরি কোনো দুর্নীতি বা সহিংস রাজনীতির সঙ্গে যুক্ত নন। জিয়া পরিবারকে রাজনীতিতে রাখতে চাইলে তিনি হয়তো সবচেয়ে যৌক্তিক অপশন, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো প্রকাশ্যে এই বাস্তবতার কথা বলছে না। তারেক রহমান কি চাইবেন যে তার স্ত্রী রাজনীতি করুক? আমার তো মনে হয় না। তারা এখনো আনুগত্যের নাটক চালিয়ে যাচ্ছেন, যেন তারেকই সব, খালেদাই সব। কিন্তু প্রশ্ন হলো, এই আনুগত্য কি আদতে দলের স্বার্থ রক্ষা করছে, নাকি দলটাকে আরো গভীর সংকটে ঠেলে দিচ্ছে? অনেকেই মনে করছেন যে বিএনপির কিছু শীর্ষ নেতা আসলে ভেতরে ভেতরে নতুন একটা সমীকরণের দিকে হাঁটছেন। ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই 3 জনের মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে নিজেদের দেখতে শুরু করেছেন কেউ কেউ। অবস্থা দৃষ্টে মনে হয় আমির খসরু এই দৌড়ে খানিকটা এগিয়ে আছেন। যদি সত্যি এমন কিছু ঘটে, সেটি আর পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র হবে না, সেটি হবে একটি রাষ্ট্রীয় প্রকল্প। আমার কাছে মনে হয় এই রাষ্ট্রীয় প্রকল্পের অনেকখানি শুরু হয়ে গেছে। সরকারি প্রেসক্রিপশনের যে বিষয়টি, আওয়ামী লীগ নিষিদ্ধর কথা বললাম একটু আগে, বিএনপি নেতৃত্বহীন মাঠে নতুন শক্তি তৈরির প্রক্রিয়া, সব মিলিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। এই পুনর্বিন্যাসে জিয়া পরিবার আদৌ থাকবে নাকি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন এখন আর কেবল গুজব নয়, এটি বাস্তব রাজনৈতিক আলোচনা। -3, -2, -4, -5 কত কিছু চলছে। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল, 6 বারের নির্বাচিত সরকার, দীর্ঘ শাসন, সবকিছুর পর আজ তারা আইনিভাবে নির্যাতনের শিকার এবং নির্বাচনের বাইরে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, প্রতীক হারানো। এটি কেবল আওয়ামী লীগের সংকট নয়, এটি পুরো রাজনৈতিক কাঠামোকে অন্য এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে ফেলেছে। আজ আওয়ামী লীগ, কাল যে কেউ বিএনপিও হতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি যদি নেতৃত্ব সংকটে পড়ে, অর্থাৎ যদি তারেক রহমান ভোটারই না হন, যদি তিনি নির্বাচনেই অংশ না নেন, তাহলে ভোটের মাঠে বিএনপির অবস্থান কি হবে বলেন তো? তারা কি আবারও প্রধানমন্ত্রীকে এই প্রশ্নের অস্পষ্ট উত্তর ছাড়া ভোটে নামবে? জনগণ কি তার দ্বিতীয়বার একই অস্বচ্ছতার ফাঁদে পা দেবে? তারেক রহমানকে ঘিরে রাজনীতি এখন 2 ধারায় বিভক্ত। একদিকে আবেগ, পরিবার, ঐতিহ্য, অন্যদিকে বাস্তবতা, আইন, নির্বাচন কমিশন, তফসিল, সবকিছু। আবেগ দিয়ে রাজনীতি চলে কিছু দূর পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি চলে আইনি কাঠামোর ভিতর দিয়েই। ভোটার না হয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না, এটা তো কঠিন বাস্তবতা। তাহলে বিএনপি কেন এখনো ভোটের কথা বলছে? কেন তারা আন্দোলন, রোডম্যাপ, বিজয়ের গল্প শোনাচ্ছে? এর একটা ব্যাখ্যা হতে পারে যে দল এখনো নিশ্চিত নয় তাদের চূড়ান্ত পথটা কি হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াবে তারা। তারা একদিকে তারেক রহমানকে প্রতীক হিসেবে ধরে রাখছে, অন্যদিকে বাস্তবে তাকে ছাড়া একটি নির্বাচন ব্যবস্থার প্রস্তুতিও নিচ্ছে হয়তো। এই দ্বৈত রাজনীতি আগেও দেখা গেছে, কিন্তু এবার স্টেকস অনেক বেশি।
এবার আওয়ামী লীগ নেই, এবার মাঠে শূন্যতা, এবার ভুল করলে আর দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে। আবারও সেই প্রশ্ন তুলতে হয়, তারেক রহমান যদি ভোটারই না হন, যদি তিনি নির্বাচন না করেন, তাহলে তিনি কেন এখনো প্রধানমন্ত্রী হওয়ার আলাপের কেন্দ্রে? আর যদি সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়েই বিএনপি যাবে, তবে সেটা কি দলের নিজস্ব সিদ্ধান্ত নাকি রাষ্ট্রের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট, ডক্টর ইউনূসের -2, -3, -4 এর সেই স্ক্রিপ্ট? এই প্রশ্নের পরিষ্কার উত্তর বিএনপিকে দিতেই হবে, না দিলে 2018-র ইতিহাস আবার ফিরবে, শুধু ফলাফল হবে আরো নির্মম। বিএনপির জন্য হয়তো তখন পুরো গেমটাই ওভার হয়ে যাবে। আমি অবশ্য দীর্ঘদিন ধরেই এই গেম ওভারের কথা আপনাদের শুনিয়েছি। আপনারা বলুন তো, এখনো পর্যন্ত আমার বিএনপি বিষয়ে কোনো বিশ্লেষণ মিথ্যে হয়েছে কিনা? আশা করি হয়নি, এবং এবারও হবে না। বিএনপির গেম কি তাহলে ওভার? নালে থাকবেন। ব্রেকিং নিউজ, এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, বিশেষ করে বিএনপি জামাতের এনসিপির নেতাকর্মীরা অবশ্যই শেয়ার করবেন। হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে এসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। এই রকম কোনো মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে, মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে। তবে এরকম কোনো মেসেজ যদি রাষ্ট্রপতির যে ভেরিফাইড আইডি সেখান থেকে দেখেন, তাহলে বুঝে নেবেন যে এটা হ্যাকাররা করেছে। চাঞ্চল্যকর ঘটনা। এটা কিন্তু আসলে নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে ভেরিফাইড ফেসবুক আইডি, এটাকে হ্যাক করা হয়েছে। রাষ্ট্রপতির আইডি হ্যাক করার কারণ কি হতে পারে? কারণ ওনার আইডি থেকে একটা মেসেজ ক্রিয়েট করলে মুহূর্তের মধ্যে দেশে ম্যাসাকার হয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? কোনো ভালো উদ্দেশ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির আইডি হ্যাক করা হয়নি। আর রাষ্ট্রপতির আইডি কতটুকু নিরাপদ, এটার প্রটোকল সিস্টেম কি, কারা দেখভাল করেন যে একজন রাষ্ট্রপতির আইডি হ্যাক হয়ে যায়? যে কাজটা করছে হ্যাকারের বাপ, বোঝাই যাচ্ছে। গতকালকে রাতেই এই তথ্য গণমাধ্যমে এসেছে, আর এই তথ্য দিয়েছেন কে? রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এমনকি জনগণকে এটাও তিনি আহ্বান জানিয়েছেন যে ওনার ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট আসলে যেন কেউ বিভ্রান্ত না হয়। এদিকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে আমার ফেসবুক আইডি হ্যাক। এর কিছুক্ষণ আগে ওই আইডি থেকে #রিজাইনেশন লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখছেন। বুঝতে পারছেন, প্যাস কিন্তু লাগাই দিয়েছিল #রিজাইন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তো মুহূর্তের মধ্যেই এখন ওনার এই আইডিটা পাবলিকলি হয়তো ওইভাবে কানেক্টেড না, কিন্তু যারা দেখছেন তারা যদি একটা স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেন, যাদের সাথে কানেক্টেড ফ্রেন্ডসের মধ্যে, তো রাষ্ট্রপতির ফ্রেন্ডসের মধ্যে কারা আছে? নিশ্চয় সেনা অফিসাররা, পুলিশের বড় অফিসাররা, সশস্ত্র বাহিনীর বড় অফিসাররা, রাজনৈতিকভাবে বা উপদেষ্টা পরিষদের বড় বড় মানুষটা নিশ্চয় ওনার ফ্রেন্ড লিস্টে আছেন। হঠাৎ করে যখন তিনি দিলেন রিজাইন হ্যাশট্যাগ, তো মুহূর্তের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে, প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, বা এই খবর আওয়ামী লীগের কাছে যেতে পারে, বিএনপি জামাত, কেউ না কেউ তো ওনার ফেসবুক আইডিতে কানেক্টেড আছেন। মুহূর্তের মধ্যে দেশে কি পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। ভিডিওটা আপনারাও শেয়ার করবেন, জনগণ যেন বিভ্রান্ত না হয় ওনার আইডিটা আসলে হ্যাক হয়েছে। তবে এই থেকে শিক্ষণীয় কোনটা? রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কে? প্রেসিডেন্ট। তো ওনার ফেসবুক আইডিটা আমরা কি নিরাপত্তা দিচ্ছি, তাহলে বাকিদের অবস্থা কি? এটা কিন্তু একটু বোঝা উচিত। আমাদের প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি বড় মাপের কোনো হ্যাকার ধরে, পুরো সিস্টেম হ্যাং করে ফেলতে পারবে, পুরো সিস্টেম। যেমন ধরেন ইসরায়েল ইরানে যেদিন হামলা চালালো, ইরানের প্রটোকল ভাঙা, সেখানে তারা সিস্টেম হ্যাক করছিল। তো এরকম যদি বাংলাদেশের সাথে কারোর এরকম শত্রুতা হয়, অথবা ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যেও বাংলাদেশের টাকা পাচার হয়ে গেল না, মুহূর্তের মধ্যে বিলিয়নস অফ ডলার নাই। তো এরকম যদি বড় কোনো হ্যাকাররা টার্গেট করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক হতে পারে, বেসামরিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, তো ওনাদের আইডিগুলার প্রটোকল আসলে কিভাবে দেওয়া হচ্ছে? একটা বড় দুর্ঘটনা ঘটলে এটার দায়ভার কে নিবে? এই টেকনোলজি টিম নিবে? প্রযুক্তিতে বাংলাদেশকে আরো অনেক এগিয়ে যেতে হবে। ভালো থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।